এইভাবে মাসিক বাজার গুছিয়ে নিলে সংসারের উন্নতি করা সম্ভব। দুপুরে লাঞ্চ সেরে বর্মশাইকে নিয়ে মন্দিরে গেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। ঢিল বাঁধা আছে দেখো, এইখানে কিন্তু আমিও ঢিল বেঁধে গেছি, আমিও মানত করে গেছি। তো যাই হোক, তো চলো এবার পুজোটা করে নিই। আমি কুন্তি, আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। মাসের বাজার কিন্তু এখনো করা হয়নি, তাও আমার কিছু এক্সট্রা বাজার রয়ে গেছে, সেইগুলোই আজকের গুছিয়ে নেবো। তো আজকের হলো রবিবার, সকাল এখন ওই 6টা মতো বাজে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরো একটি ব্লগ আমি শুরু করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন তো বসন্তকাল, পরিবেশটা খুবই ভালো লাগে। আর আজকের সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের তো রবিবার, বাড়িতে অনেক কাজ আছে। ভোরবেলায় হালকা হালকা কুয়াশা, আর বেলা হলেই কড়া রোদ্দুর পড়ছে। ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর প্রণাম করতে চলে এসেছি। ঠাকুর প্রণাম করে নিয়েই এইবার পরপর কাজগুলো শুরু করব। তবে বাসি কাজ কিছুটা আমার করা হয়ে গিয়েছে। রান্নাঘরের কাজ অনেকটা সেরে নিয়েছি। এইবার বিছানাগুলো এক এক করে তুলে নেব। আজকে না ছেলে বর্মশাই দুজনেই তাড়াতাড়ি উঠে পড়েছে, আর বাবা তো ভোরবেলায় ওঠে, তোমরা তো জানো, আগেও বলেছি। তো উনি উঠে আগে ওনার কাজগুলো শুরু করে দেয়, মানে ওই পায়রাগুলোকে খুলে দেয়, ছাদে যায়, ছাদে গিয়ে ব্রাশ করে, পায়রাগুলোকে খুলে দেয় আর খেতে দেয়, তারপরে জল আনতে যায়, ফুল তোলে, এইগুলো করে। তো এদিকে আমি উঠে রান্নাঘরের কিছুটা কাজ করে নিয়েছি, তবে কালকের করে রেখে দিয়েছিলাম। আর আজকে শুধু হালকা করে মুছে নিয়েছি, নিয়েই ঘরে চলে এসেছি। ঘরে এবার এক এক করে বিছানা তুলে নিচ্ছি। আজকের আবার ওই বড় ঘরের বিছানাটা বর্মশাই তুলে দিয়েছে, আর এটা ছেলের ঘরের বিছানা আমি তুলে দিলাম। ওর যেহেতু সময় থাকে না, এখন খুব ব্যস্ত থাকে, কারণ পরীক্ষা চলছে ওর, তো ওই কারণে একটু ভোরবেলা করে উঠছে আবার পড়াশোনার জন্য আর কি। অন্য সময় সকাল 8টার সময় ঘুম থেকে ওঠে। আর এই রবিবার হলে আমার তো বেশি কাজ থাকে, আর শনিবার হলেই আমার টেনশন বেড়ে যায় যে রবিবারটা কি করে যাবে। মানে অন্য অন্য দিনগুলো কি হয় বলো তো, রুটিনের মধ্যে কাজ করি তো পরপর পরপর, তখন আর অসুবিধা হয় না। আর রবিবার এলেই সব গন্ডগোল হয়ে যায়। সকালবেলার টিফিন, দুপুরে কাচাকুচি, রান্না, আবার মাংস রান্না করা, অনেক রকম কাজ থাকে। তো ওই কারণেই রবিবার দিনকে আমার একটু টেনশন হয় যে সময়ের মধ্যে সবকিছু শেষ করতে পারবো তো। আর একটা কথা কি বলতো, বর্মশাই বাড়িতে থাকে, তো ওর সাথে গল্প করতে করতে সময়টা বেশি চলে যায় আমার মনে হয়। এখন দেখো কিছুটা বাসন পড়েছে, সেইগুলোই মেজে নিচ্ছি। ওই টিফিন খাওয়া হয়েছিল, সেগুলো রুটি তরকারি খাওয়া হয়েছে, তার মধ্যে কত বাসন পড়েছে দেখো। কালকেকার কিছুটা 2-1টা বাসন ছিল, ফ্রিজের মধ্যে তরকারি ছিল, সেইগুলোও বার করে খেয়ে নেওয়া হলো। আর আজকের আলু চচ্চড়ি আর রুটি করেছিলাম, তো সেটাই খেয়েছি। তো এখনো বাজার তোমাদেরকে দেখানো হয়নি, কেননা খাওয়া দাওয়া করে বাসন মেজে তারপরে আমি মাছ আর মাংসতে হাত দেবো, কেননা মাংস আর মাছ যদি এই মধ্যে তুলি তো বাসনগুলো গন্ধ হয়ে যাবে। ওই কারণেই আমি আগে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরেই মাংস আর মাছটা তোমাদেরকে দেখাবো। তবে বর্মশাই সকাল সকাল আজকের বাজারে চলে গেছে, ও বাজার থেকে এসেছে, তারপরে সবাই একসাথে টিফিন করেছি, আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এই খাটটাতে বাবা থাকে, বাবা গুছিয়ে রাখে, তাও যেন আমার মনের মতো হয় না। আবারও আমি গুছিয়ে সুন্দর করে রাখছি ঢাকা দিয়ে, তো দেখতে ভালো লাগে আর কি। বাবা অতটা সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না, ওই যা হোক করে রেখে দেয়, আমি আবার বেলার দিকে ঠিক করি। তো যাই হোক, এখন ঠিক করে আবার বিছানাটা ঝাড় দিয়ে নেবো। দেখো, ঘরের মধ্যে যদি বিছানাটা একটু সুন্দর করে পরিপাটি করে গুছানো থাকে, তাহলে ঘরটা বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা বিছানা, মানে ঘরে 4টে বিছানা আছে, ছোট ঘরে, বড় ঘরে 2টো আছে, আর খাওয়ার ঘরে 1টা আছে, মোট 4টে বিছানা আছে। সকাল হলেই বর্মশাই বড় খাটটা গুছায়, আর বাবাও এটা গুছায়, আর ছেলেটা তো আমি গুছিয়ে দিই। তো প্রত্যেকটা খাটে কিন্তু আমার প্রত্যেকবার গিয়ে গুছিয়ে আসতে হবে, তা না হলে কিন্তু দেখতে ভালোও লাগে না, আর আমার মনের মতো হয় না ওদের কাজগুলো, জানো তো। তো আজকে কিছু এক্সট্রা কাজ করব। আসলে মশলা কিছু শেষ হয়ে গেছে, তো অনেকগুলো ডিব্বা নিয়ে নিয়েছি। দেখো, এর মধ্যে যা যা আছে সব বের করে নিচ্ছি। আসলে আমার মাসকাবাড়ি বাজার কিন্তু এ মাসে করা হয়নি, তো আগের মাসের বাজার যেগুলো রয়েছে সেগুলো আগে ভালো করে দেখব কি কি আছে না আছে, তারপরে আমি ফর্দ লিখে দেবো, বর্মশাই নিয়ে আসবে, বা আমিও যাই ওর সাথে আনতে। তো না দেখে গেলে তো ভুলভাল আনবো, আর বেশি হয়ে যাবে, আবার যেটা আছে ধরো সেটা আবার আনলে পোকা ধরে যাবে। তো ওই কারণেই আমি মাসের প্রথম দিকে বড় জারগুলোতে দেখে নিই বালতি আছে, তার মধ্যেও অনেক কিছু আছে, সেগুলো পরপর খুলে খুলে দেখে নিই আর বার করে নিই যা যা লাগবে আমার আপাতত। তো তারপরেই আমি বাজারের লিস্ট করি।
আর কি কি আনবো সেটা লিখে দিই, তারপরেই বর্মশাই কিন্তু আনে। আর দেখো এখন আমার শেষ হয়ে গেছিলো 5 ফোড়ন, জানো তো 5 ফোড়নটা করতে গিয়ে কত কিছু বেরোচ্ছে দেখো ভান্ডার থেকে, মানে 3টে আমার ভান্ডার আছে, তার মধ্যে থেকে কত কিছু বেরোচ্ছে। আর কি বলতো, বাড়িতে সব সময় 3টে জিনিস সব সময় রাখতে হয়, এটা কখনোই ফুরিয়ে যেতে নেই। যেমন হচ্ছে হলুদ, নুন আর তেল, মানে যে কোনো তেল, সর্ষের তেল বলো সাদা তেল বলো, থাকা এই 3টে খুবই জরুরি। এগুলো কখনোই বাড়ি থেকে শেষ করতে নেই, জানো তো। আর আমার যা বাজার আছে এ মাসে হয়তো বাজার করতেও হবে না, এগুলো সব আগের মাসের বাজার, জানো তো। আর এই সবে 2 দিন হলো একটা তেলের কেটেছি প্যাকেট, ঠাকুর ঘরে কিছুটা নিয়েছি আর রান্নার জন্য কিছুটা নিয়েছি। আর সব রয়েছে, এখন যা রয়েছে মোটামুটি আমার এ মাসের 15 তারিখ পর্যন্ত হয়ে যাবে। আর নুনের প্যাকেট রয়েছে, এটা কেটে নেবো, পাঁপড় রয়েছে। তো এগুলো থাকতে যদি আবার আমি কিনি তাহলে কি হবে, বেশি হয়ে যাবে, তাই না? তো বাজারে যাওয়ার আগে ওই কারণেই আমি দেখে নিই, গুছিয়ে নিই। 3টে ডিব্বা খুলেছি, তার মধ্যে থেকে কত কিছু বেরিয়েছে দেখো, অর্ধেক করে খাওয়া হয়েছে, আবার অর্ধেক করে কিছুটা খাওয়া হয়নি, সেগুলো রয়েছে, সেগুলো এক এক করে এবার ঢেলে নেবো। কিছু কিছু জিনিস একদম তো শেষ হয়ে গেছে, সেগুলো না নিলে তো এখন চলবেই না। যেমন আমার 5 ফোড়নটা শেষ হয়ে গেছে, কেননা ওই যে আলু চচ্চড়ি করতে গেছিলাম, 5 ফোড়ন দেবো একটু, 5 ফোড়নটা দেখছি একদম শেষ হয়ে গেছে। কদিন ধরেই 5 ফোড়নটা করবো বলে আমি ভাবছিলাম, আসলে অনেক মশলা আমার ঘরে রয়েছে, সেগুলো দিয়েই কিন্তু আমি 5 ফোড়ন করবো, আর আমি নিজেই 5 ফোড়ন করে নিতে পারি। তো দেখো এখন নুনটা ঢেলে নিচ্ছি, এটা কিন্তু আগের নুন, জানো তো 1 মাস মতো হয়ে গেছে, ওই জন্য একটু মানে জমে জমে মতো গেছে। আর টাটকা নুন হলে কি হয় বলো তো, মানে একদম ঝুরু ঝুরু থাকে, আর একটু 1 মাস 1.5 মাস মতো হয়ে গেলে নুনটা কিরম জল জল মতো হয়ে যায়, এই নুনটা সেরকম হয়ে গেছে, জানো তো। তো 2টো প্যাকেট একসঙ্গে আনা হয়, তো ওই কারণে থেকে যায়। সব সময় আমি তেল আর নুন একটু বেশি করে নিই, আর হলুদ তো আমাদের 1.5 কেজি একসাথে ভাঙিয়ে আনে, আর লঙ্কা 500 মতো ভাঙায়। তো এটা দিয়েই আমার প্রায় 4-6 মাস মতো চলে যায়। তো আবার যখন শেষ হয়ে যায় আবার ভাঙিয়ে আনা হয়। তো দেখো এত কিছু রয়েছে, তাই জন্য আর বাজার করব না ভাবছি এই মাসে। তো এই মাসের টাকাটা আমি জমিয়ে রাখবো, বর্মশাই আমাকে দিয়ে দেয়। তো যাই হোক, এদিকে দেখো 1 প্যাকেট সুজিও রয়েছে, ওই যে পিঠের সময় এনেছিল বাবা, 2 প্যাকেট আনতে দিয়েছিলাম, তো 2 প্যাকেটের মধ্যে 1 প্যাকেট মতো খরচা হয়েছে, আর 1 প্যাকেট রয়ে গেছে। ছোলা রয়েছে, কাঁচা বাদাম রয়েছে, অনেক কিছুই রয়েছে, কিন্তু সেগুলো মানে কাজের সময় আর খুঁজে পায় না। বর্মশাই মাঝে মাঝে বলে আমাকে একটু বাদাম ভেজে দাও, তখন আর খুঁজে পায় না। এই যে বের করে রাখলাম, এইবার সুবিধা হবে, জানো তো, মানে দেখতে পাবো জিনিসটা যে আছে আমার এতটা, তাহলে ওকে করে দিতে পারবো, এই আর কি। আলু সুজির সময় একটু লাগে, আবার চিড়ে ভেজে দিই সেই সময় ওর একটু লাগে, ওই বাদাম কারি পাতা দিয়ে ভেজে দিই। আর এদিকে দেখো সোনপাপড়ি পেয়েছি একটা প্যাকেট, এটা অনেক দিন আগেকার সোনপাপড়ি, একটু একটু করে নিয়ে খাওয়াও হয়েছে, আর রয়েছে সেটা আমি একটু খেয়ে নিলাম, আর ওই ওদের জন্য রেখে দিলাম আবার টেবিলে। আর এই যে তোমরা স্যুপটা দেখছো, এটা স্যুপটা আমার দাদা এনে দিয়েছিল, কত দিন হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে, এখনও খাওয়া হয়নি। তো যেগুলো লাগে না সেগুলো আমি একটু নিচের দিকে রাখি অন্য একটা ডিব্বার মধ্যে, আর যেগুলো লাগে সবসময় একদম ইমিডিয়েটলি সেটা আবার সবুজ ডিব্বার মধ্যে রাখি, এরকম ভাগ করে করে রাখি, জানো তো। আর এদিকে দেখো ওই যে সরস্বতী পুজো গেছে, গোবিন্দভোগ চাল আনা হয়েছিল, সেটাও ওই বেশি হয়েছে, সেটাও রেখে দেওয়া হয়েছে, খাওয়া হয়নি এখনো পর্যন্ত। 2 জায়গায় গোবিন্দভোগ চাল আছে, সেটা একসঙ্গে করে রাখলাম, আসলে আমার মনে থাকে না। মাঝে মাঝে ভাবি যে একটু খিচুড়ি রান্না করব, তো তখন মনে হয় যেন চাল আনতে হবে তারপর করতে হবে, এদিকে যে চাল রয়েছে সেটাই মনে থাকে না। মাঝে মাঝে ওরকম চিনি, জানো তো, চিনি ডিব্বায় থেকে যায়, আবার চিনি আনতে পাঠাই বাবাকে। তো ওই কারণে মাঝে মাঝে খুলে এগুলো দেখতে হয়, দেখলে অনেক কিছু পাওয়া যায় আর কি। তো যাই হোক, আসল কথায় আসি, এইভাবেই কিন্তু আমি বাজারগুলো গুছিয়ে রাখি। তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে বালতিটা দেখছো, এটার মধ্যে খুঁত রয়েছে, মানে চালের খুঁত, আমার মা কিছুটা দিয়েছিল, দিশি চালের খুঁতগুলো রয়েছে, আর আতপ চাল রয়েছে। তো মাসের প্রথম দিকেই আমাদের বাজার করা হয় না, একটু পরে পরে করা হয়। ওই এখন তো 2 তারিখ আজকে, তো এখন দেখে নিচ্ছি কি কি আছে আমার, তো সেই মতো বাজার করবো, নইলে যদি বর্মশাইকে বলি ও বাজার সব করে এনে দেবে, তারপরে কোথায় রাখবো। মাঝে মাঝে এমন হয় বালতিগুলো তো আর ধরে না, জানো তো, আরও বালতি নিতে হয়। তো বাবা তখন রেগে যায়, বাবা মাঝে মাঝে গুছিয়ে দেয়, রাত্রে করে বাজার আনলে বাবাকে বলি একটু গুছিয়ে দিতে, বাবা তো ঢুকিয়ে দেয়, আর তখন বলে এত বাজার করিস কেন, বালতি তো ভরে গেছে, কোথায় রাখবো। তো এইবার দেখো মশলা করব, 5 ফোড়ন করছি, 5 ফোড়নের সব রয়েছে, অথচ 5 ফোড়ন শেষ হয়ে গেছে, করব করব করে কদিন ধরে করাই হচ্ছিল না। আর কতটা হয়ে গেছে দেখো, 5 রকম জিনিস দিয়েছি, ওই সাদা জিরে, কালো জিরে, মৌরি,
আর হচ্ছে কি রাঁধুনি দিয়েছি। রাঁধুনিটাকে কি করেছি বলো তো, ভালো করে হাত দিয়ে ডলে একটু ঝেড়ে নিয়েছি। ওর মধ্যে ধুলো থাকে তো, কাদা ধুলো কিছু থাকলে বেরিয়ে যাবে, তো ওই জন্য ভালো করে ডলে নিয়ে একটুখানি থালার মধ্যে ঝেড়ে নিয়েছি। আর মেথি দিয়েছি, মানে 5 রকম জিনিস কি কি হলো তোমরা বুঝতে পারলে। মেথি, মৌরি, রাঁধুনি, সাদা জিরে, কালো জিরে, এই 5 রকম জিনিস দিয়েই কিন্তু 5 ফোড়ন হয়। তো আমার 5 ফোড়ন হয়ে গেছে, তাও এক্সট্রা কিছু মশলা আছে, সেগুলো আবার এই কন্টেনারটাই ভরে রাখলাম। মানে এটা মশলা, এক্সট্রা মশলা থাকার কন্টেনার। তো ফাইনালি এখন আমার মশলা গোছানো হয়ে গেছে পুরোপুরি। দেখো এ মাসে কিন্তু আর বাজার করব না, মাসকাবাড়ি যে টাকাটা দেবে বর্মশাই সেটা আমার কাছে রেখে দেবো। তো এইভাবেই আমি জমিয়ে জমিয়ে রাখি আমার কাছে, আবার দরকার পড়লে ওকে আমি দিয়েও দিই। তবে আমার কাছ দিয়ে নেয় না, খুব দরকার পড়লে তখন নেয়, যখন ওর কাছে একদম থাকে না সেই সময় কিন্তু আমার কাছ দিয়ে নেয়, তখন এই টাকাটা কাজে লেগে যায়। যাই হোক, এদিকের কাজ আমার হয়ে গেছে, এইবার রান্নার দিকে যাব। তো প্রথমে চলো ছাদে একটু ঘুরে আসি, পায়রাগুলোকে একটু খেতে দিয়ে দেবো, তারপর এসে রান্না শুরু করে দেবো। তো স্নান আমার হয়ে গেছে, তো এবার পরপর রান্না করে নিলেই আমার হয়ে যাবে। আর আজকে বর্মশাই ঘর অবশ্য আমার মুছে দিয়েছে, আর পুজোটাও ও করে দেবে। রবিবার হলেই বর্মশাই কিছু কিছু কাজ আমার করে দেয়, তো এটা মিথ্যে বলবো না, ও আমাকে অনেকটাই হেল্প করে দেয়। তো এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি, সব কিছু জোগাড় করে নিয়েছি। তেলের উপরে রসুন আর আদাটা ভাজা শুরু করে দিয়েছি, আর এখানে পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি, সেটাই এবার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো। আসলে মুরগির মাংস খুব ঘন ঘন খাওয়া হয় তো প্রত্যেকটা রবিবার, ওই জন্য আর কারোর ভালো লাগে না। তো আমি ওই কারণে একটু অন্যরকম করে রান্না করি। পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে একটু বেটে নিই, তারপরে আবার কষাতে থাকি। আর তেলের উপরে প্রথমে আদা রসুনটা দিয়ে আগে ভেজে নিই, তারপরে পেঁয়াজ বাটাটা দিই। এদিকে আলু ভাজা রেডি। তো এখন দেখো মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি টমেটো দিয়ে। এইবার ভালো করে কিন্তু আমাকে কষিয়ে নিতে হবে। দেখেছো কতটা পেঁয়াজ দিয়েছি, তবে অবশ্য আজকের বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো করবো বলে। আজকে আবার বেলে মাছ নিয়ে এসছে। বেলে মাছগুলো তো রান্না করব না, সেগুলো কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকের মাছগুলো সব কাটতে হয়েছে আমাকে, কেটে দেয়নি, মানে ছোট মাছ কেটে দেবে না, বড় মাছ হলে দোকানদাররা কেটে দেয়। তবে এখানে কিন্তু সব ফ্রিতেই কেটে দেয়, মাছ কাটার জন্য আলাদা কোনো টাকা দিতে হয় না। আর বেলে মাছটা তো কেটেই দেয়নি, সেগুলো আমাকে কাটতে হয়েছে। তারপরে মুরগির এই যে লেগগুলো দেখছো, এগুলো গরম জল করে ছাড়িয়ে পরিষ্কার করতে হয়েছে। তো যাই হোক, আমার অনেকটা এদিকে দেরি হয়ে গেল রান্না করতে করতে। আর রান্না অবশ্য শেষের পথে হয়ে এসেছে। শাক ভাজা করেছি, আর চাটনি করেছি, আর নিম পাতা ভেজেছি, আর মাংস করছি। আজকের এই কটাই রান্না করেছি। তবে শাক কাটতে আমার বেশ অনেকটা সময় চলে গেছে। ওই যে লাউ শাকগুলো কাটতে বেশ সময় লাগে জানো তো, মানে শাক মাতকে কেটে বেছে ধুয়ে রান্না করতে অনেকটা সময় লাগে। আর হ্যাঁ, থোড় ভাজা করেছি। আর আমাদের লাউ গাছটা এতটা বড় হয়ে গেছে, কি বলবো, চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু একটাও ফল নেই। তোমাদের কদিন পরে আমি দেখাবো। লাউ গাছ, কুমড়ো গাছ, সব গাছই আছে, কিন্তু লাউও হচ্ছে না আর কুমড়োও হচ্ছে না, ওই শাকই খাওয়া হচ্ছে। রান্না হয়ে গেছে, এখন সবাই খেতে বসে গেছে। বাবা এই যে নিম পাতা খাচ্ছে, আর ছেলেও বসে গেছে, বর্মশাইও বসেছে। তো মাংস রান্না করেছি, দেখো একদম শুকনো শুকনো করে আজকে রান্না করেছি, মানে ঝোল একদমই করিনি। ছেলে বলেছে মা একদম শুকনো শুকনো করে রান্না করবে, কষা কষা খাবো। অবশ্য বাড়িতে মাংস তেমন কেউ খায় না, ও একা বেশি খায়। বাবা তো একদমই ধরতে গেলে খায় না, ওই আলু ঝোল খায়, আর অল্প ছোট ছোট 2-1 টুকরো মাংস খায়। আর বর্মশাই ওই দুপুরবেলায় খাবে, রাতে কিন্তু ও আর মাংস খাবে না। আর আমি 2 বেলায় খাই, তবে অল্প অল্প খাই, আর বাকিটা ও বেশিই খায়, মানে আমার ছেলে। ও একটু মাংস খেতে ভালোবাসে বলে ওর বাবা প্রত্যেক রবিবার কিন্তু মাংস নিয়ে আসে, মাংস না হলে ওর আবার খাওয়াটাই হয় না। তো খাওয়া দাওয়ার পরে বর্মশাই বলছে একটু কোথাও থেকে ঘুরে আসি, তো দেখা যাক, একটা মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, মানে এমনিই যাব মন্দিরে ঘুরতে। তো দেখা যাক, তোমাদের সাথে শেয়ারও করব মন্দিরটা, যদি যায় তাহলে শেয়ার করব। এরপরে খাবো, আমি নিজেও খাবো, এদের খাওয়ানো হয়ে গেলে। তারপরে সব কিছু গুছিয়ে রেখে নিজেরা রেডি হয়ে বের হবো। ফুল নেওয়া হয়ে গেছে, পাতা রেডি, পুজো করব। আজকে বিশালক্ষী মন্দিরে চলে এসেছি, মাকে এবার তোমাদের দর্শন করিয়ে দেবো। তো চলে এসো, পরিবেশটা দেখো, চারিদিকে শুধু মাঠ, শুধু মাঠ, ফাঁকা আছে, দেখো মাঠ মাঠ, চারিদিকে শুধু মাঠ। আর এই হচ্ছে অশ্বত্থ গাছ, এখানে দেখো সবাই মানত করে, কত ঢিল বাঁধা আছে দেখছো, এই দেখো কত ঢিল বাঁধা আছে, দেখো এইখানে কিন্তু আমিও ঢিল বেঁধে গেছি, আমিও মানত করে গেছি। তো যাই হোক, তো চলো এবার পুজোটা করে নিই, সন্ধ্যে হয়ে এসছে প্রায়। তো চলে এসো, মাকে এবার তোমাদের দেখাবো। তো অন্ধকার আছে, দাঁড়াও আলোটা জ্বালায়, আলো জ্বলছে। তো এই দেখো মায়ের মূর্তি দেখতে পাচ্ছ তোমরা,
এখানে আমরা প্রায় সময় আসি। হ্যাঁ, তো মায়ের কাছে এবার পুজো দিয়ে দেবো। বাড়ির থেকে বের হওয়ার আগেই বরমশাই বলছিল যাচ্ছি যেখানে ঠাকুরকে একটু পুজোও দিয়ে নেবো। তো ওই কারণে রাস্তার মধ্যে দেখতে পেয়েছি ধূপের প্যাকেট নিয়েছি, মোমবাতির প্যাকেট নিয়েছি, আর মিষ্টির দোকান থেকে ঠাকুরের জন্য প্রসাদ কিনেও নিয়েছি, বাতাসা কিনে নিয়ে চলে এসেছি। ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম। অবশ্য বামন ঠাকুর নেই, ওই দুপুরবেলার দিকে থাকে, দুপুর পর্যন্ত উনি থাকে শুনেছি আমি। আগেও একবার গিয়েছিলাম, দেখেছিলাম ওই বেলার দিকে গেলে ওনাকে পাওয়া যায়, আর বিকালের দিকে গেলে নিজেদেরকেই পুজো দিয়ে নিতে হয়। তো এখন আমরা নিজেরা পুজো করে নিলাম। তবে এই জায়গাটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর। তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, একটা মেলায় গিয়েছিলাম, তো এইখানকার মেলাতে এসেছিলাম। তো সেই সময় প্রচণ্ড ভিড় ছিল, তো ভালোভাবে দেখানো যায়নি। আর এই জায়গাটা বেশ সুন্দর, খোলা মাঠের মধ্যে এই মন্দিরটা আছে, মানে বিরাট বড় মাঠ ধরতে গেলে তার মাঝখানে এই মন্দিরটা, একটাও ঘর বাড়ি কোথাও চিহ্ন নেই জানো তো। তবে এই মন্দিরটা কিন্তু ভীষণ জাগ্রত। এখন আমি ভোলে বাবাকে প্রদক্ষিণ করে নিচ্ছি, নিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। আর সন্ধে সন্ধে হয়েও এসেছে, এইবার ওখান থেকে বেরিয়ে আসবো, মানে সন্ধ্যের আগে আগেই আমরা চলে আসার চেষ্টা করব। তো আমি এই মন্দিরে যখনই যাই মায়ের কাছে মানত করে আসি, তো আজকেরও মানত করে নিয়েছি। তো এখন ঢিল বেঁধে নিচ্ছি, দেখছো কত ঢিল বাঁধা আছে, হাজারো হাজারো ঢিল বাঁধা আছে জানো তো। এটা একটা অশ্বত্থ গাছ, আর ওদিকে আরও একটা বেল গাছ আছে, দুটো গাছে একদম ভর্তি শুধু ঢিল বাঁধা আছে। কি করছো? সূর্যকে হাতের উপরে রেখেছি, দেখো কেমন লাগছে দেখতে। কি ক্ষমতা তোমার! ওই চলে যাচ্ছে সূর্য উপরে, কি বুঝতে পারছো? হ্যাঁ সূর্য আমার হাতের উপরে আছে তো। আছে আছে। তো দেখো বন্ধুরা, পরিবেশটা কতটা সুন্দর, সুন্দর তো। চলো, হ্যাঁ পুজো আমাদের হয়ে গেছে, চলো আস্তে আস্তে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর পরিবেশ। আজকে সানডে, তো চলে এসেছি বিশালক্ষী মন্দিরে। অন্য এক সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রচণ্ড ভিড় ছিল সেই সময়, তো এখন ফাঁকা ফাঁকা আছে, চলে এসেছি। তো দেখো মাঠ আর মাঠ, ঘরবাড়ির তো কোনো চিহ্ন নেই একটাও, দেখছো। আর এখানে লোক কিন্তু ভীষণ কম জানো তো, একটা দুটো লোক আছে, বেশি লোক পাওয়া যায় না, নেটও পাওয়া যায় না, ভিডিও শ্যুটও করতেই পারিনি, মানে রিলস করতে পারিনি, তাই তো। তুমি কিছু বলতে চাও বলো। তো তোমরা এই জায়গায় ঘুরতে এসো, যেদিন করে ছুটি থাকবে তোমাদের, বাড়িপুরে যারা থাকো, তো দেখবে পরিবেশটা খুব ভালো, আর তোমাদের ভালোও লাগবে, আশা করি তোমাদের ভালো লাগবে, তাই তো। তো চলো এইবার বাড়ির দিকে চলে যাবো। হ্যাঁ, তো বাড়িতে চলে এসেছি, প্রত্যেক দিনের যা কাজ থাকে, রাতের খাবার করছি। তো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। রূপা দেবী অফিসিয়াল থেকে, কবিতার কথা থেকে, রাখির ছোট্ট সংসার থেকে, হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে, করলানিয়া মায়ের রন্ধনশালা থেকে, সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে, আর দেবদানী দিদি কমেন্ট করেছে, আর জয়িন লাভ বেঙ্গল ব্লগ থেকে কমেন্ট করেছে। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো। তো আজকের ব্লগ আর বড় করব না, এখানেই শেষ করব। তোমরা সবাই খুব খুব ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল। আর হ্যাঁ, ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।